আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে বসেছি তা শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্পগুলির মধ্যে একটি। তাহলে শুরু করা যাক আজকের গল্প, জাহাজ ধরা সহজ নয়। গঙ্গা যাত্রার থেকে শুনেছি খুব কম লোকই বেঁচে ফেরে। পদ্মা যাত্রাও আমার কাছে প্রায় তাই। যতবার পদ্মা যাত্রায় বেরিয়েছি একটা না একটা বিপদ ঘটেছেই। একবার তো আমার খুড়তুতো বোনকে শ্বশুরবাড়ি দিতে গিয়ে না, সে দুঃখের কথা কেন আর। ঠিক নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতো না হলেও নাকাল হবার কাহিনী তো বটেই। পদ্মা আমার কাছে বিপদ্দা। আমার জীবনে বিপদের দান নিয়ে এসেছে বারবার। সেই বিপজ্জনক পথে পা বাড়িয়েছি আবার। সাধের কলকাতা ছেড়ে আমার পদ্মাপাড়ি মামার বাড়ি চলেছি এই গরমের ছুটিতে আমের আশায়। শিয়ালদা থেকে লালগোলার ঘাট রেলগাড়ির লম্বা পাড়ি। সেখানে নেমে পদ্মার ধারে গিয়ে গোদাগাড়ির স্টিমার ধরতে হয়। লালগোলার ঘাটে স্টিমারে চেপে পরপারে গোদাগাড়ির ঘাটে গিয়ে নামো। তারপর গোদাগাড়িকে আবার চাপো রেলগাড়িতে। তারপরে প্রথম স্টেশনই বুঝি আমনুরা। স্টেশনের নাম শুনেরই সজল জিভে সেই আমের কথাই মনে পড়বে তোমার। আমের রাজ্যের শুরু সেই আমনুরা থেকেই। তুমি মালদহের আমরাজ্যে এসে পড়লে। রাজ্যের আম যে যোগায় সেই মালদা, সারা বাংলায় যার সাম্রাজ্য। আমিও বেশি আমনুরাতেই থামব না। আমনুরা ছাড়িয়ে আরও কি সব পার হয়ে ইংরেজ বাজার পেরিয়ে আরও কয়েক স্টেশন পরে পৌঁছাবো গিয়ে শামসিতে। আমের রাজ্য ভেদ করে আমসত্ত্ব দেশের ওপর দিয়ে অনেক অনেক পরে নিজের গায়ের স্টেশনের গায়ে ভিড়ব গিয়ে প্রায় আমসি হয়েই। শামসি থেকে ফের এক হাঁটার পাল্লা, পাক্কা 10 মাইলের ধাক্কা। সারা পথটা পায়ে হেঁটে যাও। ঘন্টা 3-4 পায়ে হেঁটে যাবার পর তবেই আমার মামাদের গ্রাম চঞ্চল। আর সেই মামা তো আম বাগান। সেই কথা ভেবেই ট্রেন থেকে নামতেই প্রাণে চাঞ্চল্য জাগল। লাল গোলাতেই লালায়িত হয়ে উঠলাম। নিজেকে যেন একটু সজীব বোধ করলাম। সুটকেসটা হাতে করেই পা চালালাম পাড়ের দিকে। শোনা ছিল লাল গোলার স্টিমারদের চালচলন সুবিধের নয়। কখন আসে কখন যায় তার কোনো হদিস পাওয়া যায় না। খুশি মতন আসে, খেয়াল মাফিক ছাড়ে। কিছু তার ঠিক ঠিকানা নেই। কাজেই সবার আগে ঘাটে গিয়ে তার পাত্তা নেওয়া ভালো। চলেছিলাম হন হন করে। মাঝপথে থামালো এক মিঠাইওয়ালা। আরে বাবু, এত দৌড়াচ্ছেন কেন? আইসুন, গরম পুরি খাইয়ে যান। হ্যাঁ, বসে বসে তোমার পুরি খাই আর এদিকে আমার স্টিমার ছেড়ে দিক। জাহাজ ছাড়তে এখন ঢের দেরি আছে। জানাই মিঠাইওয়ালা। এখন তো সাঁঝ ভি হয়নি। 7 বাজবে, 8 বাজবে, 10:15 ভি বেজে যাবে। বহুত প্যাসেঞ্জার আসবে, ডেক উৎসব ভর্তি হবে, তাপ তো ছড়বে জাহাজ। ওমা, এমনি ধারায় জাহাজ নাকি? জাহাজের গতিবিধি বুঝি ওই রকম? তা হয়তো হতেও পারে। এমনটাই যে হবে তার একটা আন্দাজও ছিল আমার মামাদের মুখে শুনেই। শুনেছিলাম যে গোদাগাড়ির স্টিমারের গদাই লস্কলেই চাল। তবে আর হন্যে হয়ে ছুটে কি হবে? আমিও এদিকে জাহাজই কারবার লাগাই না কেন। জাহাজের অনুকরণে নিজের পেটের খোল ভর্তি করতে লাগি। আমার উদরও তো বলতে গেলে জাহাজের মতোই উদার। আমি জিজ্ঞেস করলাম, মিষ্টি টিষ্টি আছে কিছু? আছে না, কি চাহি আপনার? রসগুলা, প্যাড়া, বরফি, জিলাপি সব কুছ। বহুত বাড়িয়া বাড়িয়া মিঠাই বাবু। তা বেশ তো, দেখাও কেইসা বাড়িয়া। সব চিজ দেও 2-4 ঠো। স্টিমার যতক্ষণ না ছাড়ে ততক্ষণ তোমার মিষ্টি মারা যাক। স্টিমারকে সামনে রেখে আমার ইষ্টের সাধনায় লাগি। দহি বড়া থেকে শুরু করে বরফি, রসগোল্লা, জিলাপি, সাবড়ে, এমনকি লাড্ডু পর্যন্ত খেতে বাকি রাখি না কিছুই। পেড়াও গোটা 4-5 করি। খাবার মাঝখানে স্টিমারের বাঁশি কানে বাজে। চমকে উঠি, হ্যাঁ, ছাড়লো নাকি স্টিমার? মিঠাইওয়ালা কিন্তু ভরসা দেয়। ঘাবড়াইয়ে মত বাবু, ও তো পয়েলি আওয়াজ। ওই রকম 4-4 দফা ভোঁ ভোঁ করবে, তাপ তো ছাড়বে জাহাজ। 10-10 মিনিট যাবে, ওর এক ভোঁ ছড়বে। ও তাই নাকি? শুনে একটু ভরসা পাই। তা তো হতেই পারে। স্টিমার তো ইংরেজি ব্যাকরণের স্ত্রীলিঙ্গই, প্রোনাউনের সি। আর মেয়েরা কি একবার 80 ভালো বিদায় নিতে পারে? নিয়েছে কখনো? বিনিংকেই তো দেখছি 80 ভাই অন্তত 82 বার না বলে কিছুতেই নড়বে না। আমি তখন আরও গোটা কয়েক মন্ডা ঠাসি, মন ঠান্ডা করে।
তারপর হালকা মনে হেলতে দুলতে স্টিমার ঘাটের দিকে এগোই। ঘাট পেরিয়ে জেটির ডেকে পা দিয়ে দেখি, ওমা, এ কি, আমার স্টিমার যে মাছ পদ্মায়! আমার জন্য অপেক্ষা না করে নিজেই জেটির মায়া কাটিয়েছে। সর্বনাশ! আবার কখন আসবে স্টিমার? খালাসিদের কাছে জানা গেল যে কাল সকালের আগে নয়। শুনে নিজের ওপর যত না, তার চেয়ে বেশি রাগ হলো মিঠাইওয়ালার ওপর। সে কেন তার মিঠে বুলিতে এমন করে আমায় মজালো? মজা পেয়েছে? তাকে পাকড়ালাম গিয়ে তক্ষুনি। আমার গালাগাল সে অম্লান বদনে হজম করল। তারপরে নিজের গালে হাত দিল। ইস, হামকো ভি তো খেয়াল ছিল না বাবু, আজ হাটবার ছিল যে। হাটকা আদমি যেত ফিরত গিল না, উসি বাস্তে জাহাজ জলদি ভরে গিল আর ছেড়ে ভি দিল জলদি। কিন্তু এই জলদিতে আমার আগুন নিভল না। তবে তবে তুম কাহে আইসা ঝুটমুট বতলাকে আমাকে তাকলিফ দিলে? তাকলিল কেন হবে বাবু? একঠো এক রাত কো বাত তো। আপনি আমার দোকানে আইসুন, ওই আমার দোকান। মেঠাইওয়ালা অদূরে পথের ধারে তার খেঁড়ো ঘরের আটচালার দিকে আঙুল ছোড়ে। ওখানে হামি থাকি, হামি ওর হামার দ্বিতীয়া লক্ষ্মী। আজ রাতঠো আমার ঘরে থাকেন, কাল সবেরে জাহাজ মে চলেই যান। পুরি কচৌরি খাকে নিজ যান, খুশি সে, কোনো কষ্ট হবে না। আমার পুরি কচৌরি ভি খুব উমদা চিজ আছে বাবু। লাল গোলাকে কেতনা আমির আদমি। তোমার পুরি কচুরি খায় আদমারা হয়ে আছি, এই তো বলছো? তা আমি বুঝতে হয়, কিন্তু বোঝা উচিত ছিল অনেক আগে। কে জানে তোমার ওইসব গেলাবার মতলবেই তুমি আজ আমায় স্টিমার ফেল করাবে। গজরাতে গজরাতে তার পিছু পিছু যায়, ঘরের সামনে গিয়ে সে হাঁক ছাড়ে। লক্ষ্মী, আরে বিটিয়া, এই বাবু কো, বসতে দেই ঘর মে, আমরা খাটিয়া ঠোতে। দোকানের পাশের ঘরটিতে খাটিয়া পেতে আমার শোবার ব্যবস্থা সব সেই লক্ষ্মীই করে দিল। মিঠাইওয়ালার সেই মুখ বুজি থাকা বাচ্চা মেয়েটি, আর সে নিজে তুলসীদাসী রামায়ণ পেড়ে তার লালটিন জ্বালিয়ে রাম ভজন গান করতে লাগলো। আর আমি আরেক দফা তার লাড্ডু পেড়ার সঙ্গ রফা করে আমার খাটিয়ার লম্বা হলাম। আর তারপরেই শুরু হলো আমার দফা রফা। কি মশারে বাবা সেখানে! আর যেমন মশা তেমনি কি ঝাড়পোকা! পদাতিক বাহিনী আর বিমান বাহিনী যেন যুগপৎ আমাকে আক্রমণ করলো। ওপর থেকে নিচের থেকে একসঙ্গে কামড়াতে লাগলো আমায়। আগা পাঁচতলার কোথাও আর আস্ত রাখলো না। হাত পা ছুটতে লাগলাম এলোপাথারি মশা তাড়াতে। কিন্তু কত আর তাড়াবো? কাড়াবো কোথায়? পিন পিন করে কোত্থেকে যে আসছে ঝাঁকে ঝাঁকে। আর সেই সঙ্গে লাখে লাখে ছাড় পোকাও। পিন পিন করে না এলেও তাদের জাহাজে আলপিন নিয়ে আসার কসুর নেই। আর এদের রামভজনের সঙ্গে তাল রেখে সেই সঙ্গে চলেছে মিঠাইওয়ালার রামভজন। ভোরের দিকে সারা গায়ে চাদর মুড়ি দিয়ে একটু ঘুমের মতো এসেছিল বুঝি। তন্দ্রার ঘোরে আর একদিনের ছবি দেখছিলাম। এই পদ্মাতেই আর এক যাত্রার ওই স্টিমারের বুকেই যে কাণ্ডটা ঘটেছিল তার ছবি কেমন করে জেগে ওঠে আবার যেন আমার স্বপ্নালু চোখের উপর ভাসছিল। কি বিপদেই না পড়েছিলাম সেদিন। সেদিন এমনি এই পদ্মাতেই সেই দুর্ঘটনার ঠেলাতেই না আমার ছোটবেলাকার তোতলানি সেরে গেল একবেলায়, একদিনেই জন্মের মতন। সেই রকম অবস্থা যেন কারুর কখনো না হয়। সেই আরেক স্টিমার যাত্রা। পদ্মার বুকের ওপর দিয়ে চলেছি পূর্ব বাংলার মুলুকে, খুড়তুতো দিদির শ্বশুরবাড়িতে, দিদি আর জামাইবাবুর সঙ্গে। এই তো কবছর আগের কথা। সেই প্রথম চেপেছি স্টিমারে। চেপে ফুর্তি হয়েছে এমন। ঘুরে ঘুরে দেখছি চারদিকে স্টিমার কেমন করে জল কেটে কেটে যাচ্ছে। আহ, সে কি মজা! আর কি জোর হাওয়ারে বাবা, উঠিয়ে নিয়ে যায় যেন। পদ্মার জলবায়ুর কি উপকারিতা কে জানে। গঙ্গার আর সমুদ্রের হাওয়া খেলে যেমন চেঞ্জের কাজ করে, জোর হয় গায়ে, পদ্মার এই জোরালো হাওয়ায় তেমনই হয়ে থাকে কিনা জানবার আমার কৌতূহল হয়। জিজ্ঞাসু হয়ে জামাইবাবুর কাছে যাই। বলি, ও যা যা জাম। বলতে গিয়ে কথাটা জাম হয়ে যায় গলায়। বলছিলাম কি যে এই চে 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 চে। এই চেঁচাচ্ছ কেন? হয়েছে কি? চে চেঁচাবো কেন? বলছি যে চে 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 চেন। ওই পর্যন্তই রইল, চেনকে আর ওর বেশি টানা গেল না। না, স্টিমারে চেন থাকে না,
স্টিমার কি রেলগাড়ি যে চেন থাকবে? জবাব দিলেন জামাইবাবু। আর চেনের কথাই বা কেন? চেন টেনে স্টিমার থামাবার কি দরকার পড়ল তোমার হঠাৎ শুনি? না না, চেন না, চে। জবাবদিহি দিতে গিয়ে আমার চোখ মুখ কপালে উঠে যায়। কিন্তু ওই করাই সার, তার বেশি আর বার করা যায় না। তখন ভাবলাম যে চেঞ্জ কথাটা এই পাপ গলা দিয়ে যদি না গলতে চায়, তার বদলে বায়ু পরিবর্তনকেই না হয় নিয়ে আসি। কিন্তু শোনার ধৈর্য থাকলে তো জামাইবাবুর। চেন না, বলছি কি যে বাবা। কিন্তু মাঝপথেই তিনি বাধা দিয়ে বললেন, বাবা রে বাবা, পাগল করে দেবে নাকি? বলেছি না তোমাকে, কতবার তো বলেছি যে তোমার যা বলবার তা গান করে সুর ভেজে নিয়ে গাও। গানই হচ্ছে তোতলামির একমাত্র দাবাই। যদি সারাতে চাও তোমার এই তোতলামো, তো গানের সাহায্য নাও। কেন, সুর খেলিয়ে বলতে কি হয়? আর সুর বার করা এমন কিছু শক্তও না। স্বরটা নাকের ভেতর দিয়ে বার করলেই সুর হয়, আর কিছু না থাক, নাক তো আছে। তা তো আছে, কিন্তু তাই বলে হাতির মতন এমন কিছু লম্বা নাক নয় যে ইচ্ছে করলেই আমি সুর খেলাতে পারবো। কিন্তু কথাটা আর মুখ খুলে বলার দুশ্চেষ্টা করি নে, মনে মনেই বলে বিমুখ হয়ে দিদির কাছে চলে যাই। দিদি তখন ডেকের মেয়েলি এলাকায় রেলিংয়ের ধার ঘেঁষে পদ্মার শোভা দেখছিলেন। স্টিমারের দাঁত কেমন ঢেউ কেটে চলেছে দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতে না দেখতে তক্ষুনি আবার ছুটে আসতে হয়েছে তার বরের, সেই বরের কাছেই আবার। দিদির কথাটা ভালো করে বলতেই তার বাগড়া এলো। না, কিছু তোমার দিতে হবে না, কিছু আমার চাইনে। দিচ্ছে না তো, বলছি কি যে তো। আবার তোতলাতে লেগেছ? কি বললাম একটু আগে? যা বললাম গান করে বলতে বলিনি? তিনি খেকিয়ে উঠলেন, বলো, গান গেয়ে বলো, প্রাণ খুলে গাও, গান করে বাতলাও। আমি কান খুলে শুনি, শুনে আমার জন্ম সার্থক করি। তখন বাধ্য হয়ে আমায় বাল্মীকি হতে হয়। তিনি যেমন ক্রোঞ্চ বিরহে কাতর হয়ে তার প্রথম শ্লোক ঝেড়েছিলেন, আমিও তেমনি মুখে মুখে আমার গান বাঁধি মনের দুঃখে। স্টিমারে চেন থাকে না বলছিলে না মশাই, কিন্তু থাকলে ভালো হতো এখন এরূপ দশায়। ভগ্নকণ্ঠে আবার আমায় সুর নাড়তে হয়। আমার দিদি তোমার বউ গো, বলতে ব্যথা লাগে, মরি হায় রে। বড় বড় ওস্তাদের মতোই টিটকিরি মারতে শিখেছ দেখছি। কিন্তু ওস্তাদি কাকে বলে জানি না, আমার গানের সুরগুলি নাকের থেকে গান থেকে গুলির মতোই বেরোতে লাগলো। মরি হায় রে, তোমার যে বউ আমার যে বোন, বলতে বেদন জাগে। জলে পড়ে গেছেন তিনি মাইল 3 দূরে, মরি হায় রে। দুঃস্বপ্ন ভাঙতেই খাটিয়া ছেড়ে লাফিয়ে উঠেছি। কখন সকাল হলো! ইস, বড্ড বেলা হয়ে গেছে যে। স্টিমার ধরতে পারলে হয় এখন। সুটকেসটা তুলে নিয়েই ছুটলাম। পথে নামতেই সেই সদালাফি মিঠাইওয়ালা সামনে এলো। আরে বাবু, জাহাজ ছড়তে আমি বহু দেরি, জাহাজ এখনো আসেই নাই। গরমা গরম পুরি ভাজিয়েছি, খাইয়ে যান। তোমার পুরি আমার মাথায় থাক বলে আমি মাথা নাড়ি। তোমার আর কি, তুমি খাইয়ে যাও আর আমি খুইয়ে যাই। কালকেও তুমি ওই কথাই বলেছিলে, ওই বলে সারা রাত তোমার ছারপোকার মশার কামড় খাইয়েছে। কিন্তু আর না, সেই সঙ্গে সঙ্গীত সুধা পানের কথাটা আর পারলাম না। পা বাড়ালাম, মনে মনেই বললাম, একবার নিজের পুরীতে গিয়ে যদি পৌঁছতে পারি, আমনুরার গাড়ি ধরতে পারি যদি, তাহলে আসল মেঠাই খাবো আমার মামার বাড়ি। আমের চেয়ে মিঠে কিছু আর আছে নাকি? ঝুড়িখানেক আম আর 1 গামলা ক্ষীর নিয়ে বসে যাও, খোসা ছাড়িয়ে ক্ষীরে ডুবিয়ে খোশ মেজাজে থাকো। 1 পয়সা খরচা নিয়ে আমের পেছনে আরামসে খাও। তারপর বিকেলে ছুরি হাতে বেরিয়ে পড়ো বাগানে, হনুমানদের সঙ্গে পাল্লা দিয়ে লাগো আমের জন্যে। কোনো ব্যয় নেই আমের, যা কিছু ব্যায়াম তা শুধু খাওয়ার, হাতের আর মুখের। ছুটতে ছুটতে ঘাটের কিনারায় পৌঁছিয়ে দেখি, ওই যে আমার স্টিমার সামনেই খাড়া। ধরে আমার প্রাণ এলো এতক্ষণে। এক দৌড়ে জেটির কোলে গিয়ে পড়লাম। জেটিতে স্টিমারের চারধারেই তারা, ভীষণ হইচই। এ খালাসি ডাকছে ও খালাসিকে বাইয়া হো, স্টিমারও ডাকছে কাকি, তা বলা কঠিন।
কিন্তু তার দারুণ ভেজ কানে তালা ধরিয়ে দেয়। জেটির কিনারে স্টিমারের সামনে গিয়ে দাঁড়ায়। ওমা, স্টিমার যে জেটির বাঁধ কেটেছেন। স্টিমারে আর জেটিতে তখন বেশ কিছুটা ফারাক। স্টিমারের পাটাতন স্টিমার ভিড়লে যেটি জেটির গায়ে এসে লাগে সেতু বন্ধের মতোই, যার ওপর দিয়ে যাত্রীরা ওঠে নামে, যায় আসে, গটগট করে হাঁটে, কুলিরা যত মাল তোলে নামায়, যার সঙ্গে স্টিমারের জেটতুতো সম্পর্ক, সেই সম্পর্ক আর নেই। সেই সম্বন্ধ ছিন্ন হয়েছে আমার আসার আগেই। স্টিমারের খালাসিরা তাদের পাটাতন তুলে নিতে যাচ্ছে। এখন বুকের পাটা চাই। লালগোলায় স্টিমার ধরতে বেগ পেতে হবে বেশ, আমায় জানানো হয়েছিল বারবার। সেই বেগ পেতে হলো এখন। আমি আগু পিছু করি, বেগ পাবো কি পাবো না, তারপর মারি এক লাফ সবেগে। মরিয়া হয়ে পড়ি গিয়ে পাটাতনের ওপর পদ্মার ভগ্নাংশ পার হয়ে গিয়ে বসে পড়ি। আমার কাণ্ড দেখে সবাই হই হই করে ওঠে। স্টিমারে ঝটির যত লোক, কিন্তু কে কি বলছে তা শোনার তখন কি আমার হুঁশ আছে? না কিছু দেখছি না শুনছি। পায়ের তলায় পাটাতন পেয়েছি এই ঢের। মুহূর্তটাক বসে থাকি, তারপরে টলতে টলতে উঠে দাঁড়াই, সুটকেস আমার হাতে। তারপর আমার নজর নিচের দিকে, পাটাতনের তলায়। ওমা, এই যে থুই থুই জল দেখে আবার আমি বসে পড়ি। পাটাতনের নিচেই পদ্মার বিস্তার। আমার মাথা ঘুরতে থাকে। উপুড় হয়ে পড়ি আবার পাটাতনের উপর, হামাগুড়ি দিয়ে হাঁটি, আস্তে আস্তে এগুতে থাকি সুটকেস টানতে টানতে। দিচ্ছি হামাগুড়ি, যেন এর শেষ নেই কো। স্টিমারের ডেক মনে হয় মাইল ডেরেক দূরে। যাই হোক, যত দেরি হোক, গুড়ি মেরে মেরে পৌঁছালাম গিয়ে। উঠলাম ডেকে। তখন দেহের সাথে সাথে সারা মনও যেন আমাকে ডেকে উঠল, পেয়ে গেছি। ডুকরে উঠল মনের থেকে ধন্যবাদ। বিধাতার উদ্দেশ্যে, স্টিমারের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে মুখর হয়ে ডেকের উপর নিজেকে রেখে হাঁপাতে থাকলাম। না, আর কখনো না, কদাপি আর এমন বিপজ্জনক কাজে হাত দেব না। হাত পা কোনোটাই নয়। শপথ করি নিজের মনে, মা দুর্গার দয়ায় বড্ড বেঁচে গেছি এ যাত্রা। হুঁশ হতে দেখলাম একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে। নীল পোশাকে এক খালাসি। স্টিমার ধরা কি চারটিখানি? হাঁপ ছেড়ে আমি বলি। কিন্তু ধরতে পেরেছি শেষ পর্যন্ত। কি বলো খালাসি সাহেব? কি দরকার ছিল বাবু এত মেহনতের? জাহাজ তো আমরা ভেড়াচ্ছিলাম জেটিতেই। খানিক পরে এমনি আসতেন, হেঁটেই আসতেন সোজা। সবুর করলেই পারতেন একটু। হ্যাঁ, তাই নাকি? তখন আমার খেয়াল হলো, হ্যাঁ তাও হতে পারে। পাটাতন তুলছিল না, নামাচ্ছিলই খালাসিরা। নামিয়ে জেটির গায়ে লাগানো হচ্ছিল, বুঝতে পারলাম তখন। তাকিয়ে দেখলামও তাই। গোদাগাড়ির শোরগোল করে লালগোলার জেটির কোলে এসে ভিড়েছে। জেট্টু তো সম্পর্কের আত্মীয়তা সুনিবিড় হয়েছে এতক্ষণে। ওপারে যাত্রীদের নিয়ে স্টিমারটা এসে পৌঁছল সেই মাত্র। শেষ হলো আজকের গল্প জাহাজ ধরা সহজ নয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।